তাহলে এখান থেকে আমরা শুরু করছি। এখান থেকে আমাদের শুরু হচ্ছে ওই যে থ্রু দ্য নাইট, এমনি করে দেখবে লেখা আছে থ্রু দ্য নাইট উই রোড, তার মানে সারা রাত ধরে আমরা জার্নি করলাম, আমরা গরুর গাড়িতে চড়ে সারা রাত ধরে চললাম। অ্যান্ড অন থ্রু দ্য ডন, ভোর হতে হতে, হোম রিসিডিং বিফোর আস লাইক দ্য হরিজন, যেভাবে দিগন্ত রেখা, ঠিক আছে, দিগন্ত রেখার যেভাবে দিগন্ত রেখা রিসিড করে, মানে রিসিড মানে কি, মানে সরে যায় দূরে দূরে। তুমি যতই দিগন্ত রেখা সামনে যাবে, একটা ফাঁকা মাঠে যদি দাঁড়াও সেখানে তুমি দিগন্ত রেখা দেখতে পাবে। সেই দিগন্ত রেখা যত তুমি সামনে যাবে, দিগন্ত রেখাতে যেন আরো পিছনে 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 চলে যায়, ঠিক আছে। তো যাই হোক, থ্রু দ্য নাইট উই রোড, সারা রাত ধরে, থ্রু দ্য নাইট, এখানে যদি লেখাটা পড়ো দেখা থাকবে যে থ্রু দ্য নাইট, ঠিক আছে, থ্রু দ্য নাইট উই রোড, আমরা সারা রাত ধরে আমরা রাইড করলাম, ওই গরুর গাড়ি পিঠে চেপে চললাম। অ্যান্ড অন থ্রু দ্য ডন, ভোরেও, এবং ভোর পর্যন্ত আমাদের জার্নি চললো। হোম রিসিডিং বিফোর আস লাইক দ্য হরাইজন, এবং কি হরাইজন মানে দিগন্ত রেখা, দিগন্ত রেখা যেরকম দূরে দূরে চলে যায়, আমাদের কাছে মনে হচ্ছিল যে কখন পৌঁছাবো, একই যাত্রা কোনোদিন শেষই হবে না, এইরকম মনে হচ্ছিল। ছবিটা যদি লক্ষ্য করো, এখানে দেখতে পাবে 4টা ছেলে আছে, গরুর পিঠে বসে আছে, এবং জঙ্গল রাস্তাঘাটের মধ্য দিয়ে যাচ্ছে। 2-4টা এখানে ঘর দেখতে পাবে, মুরগি তুরগি ঘুরছে বা পাখিগুলো ঘুরছে। তো গোরে গাঁয়ে এসে পৌঁছে গেল শেষ পর্যন্ত। অ্যাট লাস্ট দে রিচ, শেষ পর্যন্ত তারা পৌঁছে গেল গোরে গাঁয়ে। এইটুকু বলে বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছো? এইটুকু বলবে গাইজ। পরের অংশ দেখা যাক, অ্যাট লাস্ট, শেষে। পরের অংশ দেখা যাক, অ্যাট লাস্ট। দেখো এই ছবিটা যদি লক্ষ্য করো, একটু ছবিটা লক্ষ্য করবে, নিজেদের কাছে আছে, সবার কাছে ডিজিটাল বুক আছে বা পেপার ব্যাক বুক আছে, সেখানে দেখবে ছবিটা দেখবে। এখানে কি রয়েছে? অ্যাট লাস্ট, শেষে ওরা গরুর গাড়ি থেকে নামছে। হুইচ ওয়ে টু রামজি সাকপালস হাউস, ওখানে লোককে জিজ্ঞেস করছে, আচ্ছা এখানে রামজি সাকপালের বাড়ি কোনটা, মানে ওর বাবার বাড়িটা ওরা জিজ্ঞেস করছে, ঠিক আছে। থার্ড স্ট্রিট টু দ্য লেফট, বাঁ দিকে চলে যান, 3 নাম্বার বাড়িটা। এইরকম ওখানে একটা পথিক যাচ্ছিল, পথিককে জিজ্ঞেস করলো এবং পথিক বলল যে বাঁ দিকে চলে যান, ওখানকার স্থানীয় বাসিন্দা হবে হয়তো, সে বলল যে বাঁ দিকে চলে যান, তার থেকে 3 নাম্বার বাড়িটা। লাস্ট হাউস অন দ্য রাইট, তারপর লাস্ট হাউসটা ডান দিক থেকে, লাস্ট হাউসটা, এরকম করে পার্টিকুলার লোকেশনটা বলে দিল যে কোনখানে বাড়িটা। কিরণজি, নোবডি কেম টু মিট আস অ্যাট দ্য স্টেশন। এবারে এরা পৌঁছে গেল, যখন পৌঁছে গেল ওখানে দেখলো বাবার বাংলোতে তাদের যে পিয়নটা, বাবার যে পিয়নটা রয়েছে, পার্সোনাল পিয়নটার যে রয়েছে, সে যেন অপেক্ষা করছে। দেখে নাও এটুকু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেরা এসে পৌঁছে যাচ্ছে তার বাবার কোয়ার্টারের সামনে। এবার এসেই যখন গরু গাড়ি থেকে নামছে, বাবার পিয়নকে দেখতে পাচ্ছে, জিজ্ঞেস করছে এই ছেলেরা, কিরণজি, এবার পিয়নের নাম কিরণ, তো কিরণজি, নোবডি কেম টু মিট আস অ্যাট দ্য স্টেশন, আচ্ছা কিরণজি, আমাদের কেউ রিসিভ করতে এলেন না, যে আমরা যে বাচ্চারা এসে গেছিলাম স্টেশনে, আমাদের কেউ রিসিভ করতে এলো না, বাবা কি ঠিক আছে? ইজ বাবা অল রাইট? ডিড নট ইউ গেট আওয়ার লেটার, আপনি কি আমাদের চিঠি পাননি, বা বাবা কি আমাদের চিঠি পায়নি যে আমরা এই তারিখে আসছি? তো এমনি কি হয়নি ব্যাপারটা? কিরণজি, আমাদের কেন আপনারা কেউ রিসিভ করতে এলেন না? বাবা ঠিক আছে তো, শারীরিক সুস্থতা আছে তো, না কিছু সমস্যা হয়েছে যে আমাদের রিসিভ করতে এলেন না কেউ? এখানে ছেলেরা উদ্বিগ্নতার সাথে বা উদ্বিগ্ন হয়েই সমস্ত প্রশ্ন করতে লাগলো বাবার পিয়নটাকে। এবার যে পিয়নটা ছিল তাকে ইনফর্ম করা হয়েছিল, সে চিঠিও পেয়েছিল, কিন্তু সেই পিয়নটা কিন্তু যায়নি, সেই জন্য ওর কাছে সেরকম কিছু উত্তর নেই। এখানে তুমি দেখবে, এখানে লেখা আছে এর করে লেখা আছে, ওয়েল লেট মি কল ইউর ফাদার, দাঁড়ান আমি ডেকে দিচ্ছি, তোমাদের বাবাকে আমি ডেকে দিচ্ছি। এই বলে ও এই ছেলেদের ছেলেগুলোর বাবাকে ডাকতে গেল, ঠিক আছে। এখানে কি হলো, যে কিরণজি যে অফিসিয়াল যে পিয়নটা ছিল সে ডাকতে চলে গেল। এবারে যখন এই আম্বেদকর এবং তার ভাইরা ওয়েট করে আছে, তখন আম্বেদকরের বাবা বার হচ্ছেন, ঠিক আছে, ডক্টর আম্বেদকরের বাবা বার হচ্ছেন। হোয়াট ইজ সারপ্রাইজ, কি অদ্ভুত বিষয়! ইউ বয়েজ নেভার টোল্ড মি হোয়েন ইউ আর কামিং, আরে তোমরা আমাকে বলনি কেন যে তোমরা আসছো? কি অদ্ভুত বিষয়, কি অবাক করার বিষয় যে তোমরা এখানে চলে এসছো একাই। ইউ ওয়ার কামিং, হাউ ডিড ইউ গেট হিয়ার ফ্রম মাসুর, তোমরা ওই মাসুর থেকে একাই চলে এলে সবাই। বাট বাবা, আই রোট অ্যান্ড পোস্টেড দ্য লেটার, কিন্তু বাবা আমি তো চিঠি লিখেছিলাম এবং সেটাকে আমি পোস্ট করেছিলাম, ঠিক আছে। ইয়োর পিয়ন কিরণ মাস্ট হ্যাভ শিওরলি রিসিভড ইট, এবং নিশ্চিতভাবে বাবা তোমার যে
পিয়ন রয়েছে কিরণ, ও নিশ্চয়ই চিঠি পেয়েছিল, ঠিক আছে। ননসেন্স, আই উড হ্যাভ কাম টু মিট ইউ ইফ ইউ হ্যাড রিটেন। আরে কি বাজে কথা বলিস, তুই যদি চিঠি লিখতিস আমি অবশ্যই পেতাম, আর চিঠি পেলে আমি নিশ্চয়ই তোদের স্টেশন থেকে তুলবার চেষ্টা করতাম, অবশ্যই রিসিভ করতে যেতাম। কিরণ উড হ্যাভ গিভেন টু মি, এবং কিরণ যদি চিঠি পেতো তাহলে কিরণ অবশ্যই আমাকে সেটা জানাতো। কিরণ, হোয়ার ইজ দ্য ম্যান? এই কিরণ, চিঠিটা পেয়েছিস? কোথায় রে তুই? কিরণ, হোয়ার ইজ দ্য ম্যান? কিরণ কোথায় গেল? ছেলেটা কোথায় গেল দেখি, ওকে জিজ্ঞেস করে। গুড গড, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তোরা ঠিকঠাক পৌঁছে গেছিস। তা যাই হোক, চল আয়, ভেতর আয়। দ্য লেটার মাস্ট হ্যাভ বিন কেপ্ট ফ্রম ইউ বাবা। চিঠিটা নিশ্চয়ই কিরণ পেয়েছে, কিন্তু বাবা তোমাকে দেয়নি, ঠিক আছে। এইরকমই কিছু হবে, এইরকম ছেলেরা বলছে তার বাবাকে। হ্যাঁ, কিরণকে আমি দেখবো পরে, আয় আয় তোরা ভেতরে আয়। এইদিকে যদি চিত্রের নিচের অংশে দেখি, পিয়নটা চুপি চুপি কেটে পড়ছে, বলছে আই উড বেটার ক্লিয়ার আউট। না না, এই সময় থাকা উচিত হবে না, আমি চলে যাই, পরে আমি ঠিক বুঝিয়ে বলবো। তো এইভাবেই যে পিয়ন আছে সে কিন্তু কেটে পড়ছে। তাহলে হ্যাঁ, এই পিয়নটার তাহলে খানিকটা এইরকম দাঁড়াচ্ছে যে পিয়নটা হয়তো ইচ্ছা করেই এই সমস্ত কিছু নিয়ে যায়নি, মানে ইচ্ছা করে চিঠি তো পেয়েছিল, কিন্তু হয় ভুলে গেছিল, বা এরা অস্পৃশ্য, রিসিভ করতে হবে, তো একটু অনীহা ছিল, সেই জন্য হয়তো রিসিভ, হোয়াট এভার দ্য রিজন। মূল কথা হলো পিয়ন কিন্তু রিসিভ করতে যায়নি। তবে এই যে ঘটনাটা ঘটলো যে পিয়ন রিসিভ করতে গেল না, তো গেল না বলেই আম্বেদকর সেদিন জানতে পারলো যে শুধু তাদের গ্রামে নয়, বাইরের জগতেও অস্পৃশ্য যারা, আনটাচেবল যারা, তাদের সত্যি কত অবহেলা করা যায়। সেই দিনের ঘটনাটা সেদিন তারা জানতে পারলো। তার সম্ভবত সেটা ভাগ্যেরই খেলা ছিল, যে পিয়ন যদি রিসিভ করে নিত, সে তো সোজা গাড়িতে করে বাবার কাছে চলে, সে হয়তো জানতেও পারতো না। কিন্তু সেই দিনের ঘটনা আম্বেদকরের মাথায় ঢুকলো যে আমরা অস্পৃশ্য এবং আমাদের কত কম অধিকার রয়েছে সমাজে। তাহলে তার পরের অংশে আসছি। এরপর মডার্ন যুগে দেখা যাক, যেখানে গল্পগুলো করছিল, এখানে একটা ছেলে এবং একটা মেয়ে বাস স্ট্যান্ডে, পার্কে, মনে আছে, গল্প করছিল যে সেই ছেলেটা সুপার কোয়ালিফাইড এবং বলছিল আমি সুপার কোয়ালিফাইড হয়ে চাকরি বাকরি পাচ্ছি না, ইট ইজ রং। তখন মেয়েটা উত্তর দিচ্ছিল যে কাস্ট ব্যাপারটাই রং। এই যে গল্প করছিল, আবার সেই বর্তমান যুগে ফিরে আসছি, কারণ এদের গল্পের মাধ্যমে এই বিষয়টা উঠে আসছে। সো লেটস গেট স্টার্ট গাইস। দেখো এখানে কি বলছে, মেয়েটা কি বলছে। সো ইট ওয়াজ থ্যাঙ্ক টু কিরণস ফরগেটফুলনেস। এটা কিরণ নিশ্চয়ই ভুলে গেছিল সেদিন, বা ফরগেটফুলনেস, ওর ভুলো মনের জন্য। দ্যাট আম্বেদকর সে দ্যাট হি লার্ন দ্য মোস্ট অফ দ্য আনফরগেটেবল লেসন। যে সেই দিন আম্বেদকর একটা আনফরগেটেবল লেসন শিখেছিল, একটা বিশাল লেসন শিখেছিল, শিক্ষা শিখেছিল অ্যাবাউট দ্য আনটাচেবিলিটি, যে অস্পৃশ্যতা কতটা রয়েছে সেই লেসনটা সে শিখেছিল। নট দ্যাট হি হ্যাড নট ফেল্ট ইটস ইনসাল্ট অ্যান্ড ইফেক্টস এভরিডে। নট দ্যাট হি ডিড নট ফেল্ট ইটস ইনসাল্ট অ্যান্ড ইফেক্টস এভরিডে। এটা এমনি নয় যে সে আগে জানতোই না, এমনি নয়, সে তো জানতো। মানে স্কুলে যেত, আনটাচেবলি, তাকে আনটাচেবল বলে সাইডে বসিয়ে রাখা হতো, জল খেতে, সে তো জানতো। কিন্তু ইন স্কুল অ্যান্ড দ্য ভিলেজ, সে তো গ্রামে এবং স্কুলে সে তো জানতোই, কিন্তু গ্রামের বাইরেও যে এই সমস্ত চলে সেইটা যেন হাড়ে হাড়ে টের পেলেন সেদিন তিনি। মানে তিনি সেই রিয়েলিটিটাকে, বাস্তবটাকে তিনি বুঝতে পারলেন আরো বেশি করে। বাট দ্য টিপ, সেই যাত্রাটা মূলত when he was 10 years old, মাত্র 10 বছর বয়সে, was the first time he had been forced to face the full reality of caste. সেই দিন মাত্র 10 বছর বয়সে তিনি কাস্টিজমকে দেখলেন সামনে থেকে। এতদিন না হয় গ্রামে দেখেছিলেন, স্কুলে দেখেছিলেন, কিন্তু বাইরের জগতেও এইরকম কাস্টিজম রয়েছে, এবং এই অস্পৃশ্যদের কেউ স্পর্শ করে না, এই আনটাচেবল যারা, তাদের কেউ স্পর্শ করে না, এইটা সেদিন তিনি উপলব্ধি করলেন এবং অভিজ্ঞতা অর্জন করলেন। এরপরে আমরা দেখছি আম্বেদকরের এখানে ছবি রয়েছে এখানে, and forced to learn how caste could force a human being to deny his body's needs and feelings. এমনকি সেদিন তিনি উপলব্ধি করলেন যে কাস্টিজমের জন্য, এই অস্পৃশ্যতা, আনটাচেবিলিটির জন্য, যে একটা মানুষের যে বেসিক নিড প্রয়োজন, জল খাওয়ার প্রয়োজন আছে, আশ্রয়ের প্রয়োজন আছে, খিদা পেলে একটু খাবার পাওয়ার প্রয়োজন, পয়সা আছে কিনবার যে সুযোগ থাকা দরকার, এই জিনিসগুলো আনটাচেবলসরা পায় না। জল পুকুর থেকে পারবে না, পুকুরে জল পরিপূর্ণ, কিন্তু সেখান থেকে জল খেতে পারবে না। ইভেন সো এলিমেন্টাল অফ ফিলিং অফ অ্যাজ থার্স্ট, একটা মূল জিনিস যেটা তৃষ্ণা মেটানোর জন্য জল তো দিতেই হবে মানুষকে,
সেই মূল জিনিসটাও, মূল উপাদানটা পর্যন্ত দেওয়া হয় না, আনটাচেবলদের এই অধিকারটুকুকে না করে দেওয়া হয়। এটা সেই দিন আম্বেদকর বুঝতে পেরেছিলেন। তো মেয়েটা এই সমস্ত কথা বলছে ছেলেটাকে, এবার তার উত্তরে ছেলেটাকে বলছে, দেখো ছেলেটা কি বলছে, বাট অল দিস হ্যাপেন্ড মোর দেন 100 years ago। ছেলেটা বলছে ওকে ওকে চলো বুঝলাম, কিন্তু এগুলো ঘটেছে 100 বছর আগে, আজকে ঘটছে কি? আজ তো ঘটছে না। সিওরলি সাচ থিংস ডোন্ট হ্যাপেন এনি লঙ্গার। নিশ্চিতভাবে এই ঘটনাগুলো আজ ঘটে না। রিয়েলি হিয়ার ইজ সামথিং দ্যাট হ্যাপেন ইন দ্য সেম সাতারা ডিস্ট্রিক্ট। ও তাই বুঝি আজ ঘটে না? কে বললো ঘটে না? বোঝো, শোনো তাহলে। রিয়েলি সত্যি কি তাই? শোনো শোনো কি হয়েছে তাহলে। হিয়ার ইজ সামথিং দ্যাট হ্যাপেন ইন দ্য সেম সাতারা ডিস্ট্রিক্ট। সাতারা ডিস্ট্রিক্টে, সেই সাতারা ডিস্ট্রিক্ট ইন মহারাষ্ট্র, where young ভীম learned his first lesson, যেখানে ভীম তার প্রথম লেসন শিখেছিল, সেই গ্রাম, সেই সাতারা ডিস্ট্রিক্টে আজও ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা একটু শুনে নাও। দেখো এখানে ছবি দেওয়া আছে, পরের পেজে যাও, ছবি দেওয়া আছে, 46 পেজ যদি যাও, একটা ছবি দেওয়া আছে। এখানে কোনো ডায়লগ নেই এই পেজটার মধ্যে, শুধু ছবি রয়েছে। কিন্তু কিসের ছবি? সিম্বলিক। এই ছবিটা দেখলেই বুঝতে পারবে টর্চারের ছবি, যেন কোনো মানুষকে পিটিয়ে মারছে বাকি লোকেরা। এবং কি দুটো গরু রয়েছে, একটা গাছ রয়েছে, নদী রয়েছে, এবং চোখ দিয়ে জল পড়ছে, এবং মানুষজনের হাতে লাঠি রয়েছে, এবং একটা লোক শুয়ে রয়েছে। এই যে চিত্রটা, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে দলিত অত্যাচার, যে দলিতদের উপর যে অত্যাচার হচ্ছে তারই যেন চিত্র দেওয়া হয়েছে। তার অন্য পেজটাতে যদি আসো, 47 পেজটাতে যদি চলে আসো, ওখানে তুমি দেখতে পাবে দলিত কিল ফর ডিগিং ওন ওয়েল। এখানে হেডলাইন হচ্ছে হিন্দুস্তান টাইমসে, মে 2008 সাতারা ডিস্ট্রিক্টের, সেই সাতারা ডিস্ট্রিক্টের উপর, যেটা 2008, প্রাচীন যুগ নয়, 2008 সাল, সেখানের একটা হেডলাইন হচ্ছে কি, দলিত কিল্ড ফর ডিগিং ওন ওয়েল। দলিতকে পিটিয়ে মেরে ফেলা হলো কিসের জন্য? ও নিজের জমিতে কুয়ো করছিল বলে। কেন কুয়ো করলে সেই জল নাকি, সেই জলের স্রোতে, যে 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 কুয়ো থেকে দলিতরা জল নেবে, সেই জলের স্রোত তো অন্যান্য কুয়োতেও চলে যাবে, তাহলে বাকি কুয়োর জল পলিউটেড হয়ে যাবে। তো এই লজিকে সেই দলিতদের পিটিয়ে মারা হলো। গৌতম নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, ইজ এ পুলিশ কনস্টেবল ইন সাতারাম অ্যান্ড তালুক, বাট ইভেন হি কুড নট সেভ হিজ ব্রাদার ইন ল মধুকর ঘাটগে। এবার কি এখানে গৌতম নাম চেঞ্জ করে দেওয়া আছে, তার যে ব্রাদার ইন ল ছিল, সে নিজের ব্রাদার ইন লকে বাঁচাতে পারলো না। সে যদিও নিজে পুলিশ, কিন্তু সে নিজের ব্রাদার ইন লকে বাঁচাতে পারলো না। ঘাটগে 48, এ দলিত ফার্মার, একটা দলিত চাষি, অ্যান্ড এ ফাদার অফ 3, তার 3টে সন্তান রয়েছে। রিটায়ার্ড ফ্রম রেলওয়ে এ ফিউ ইয়ার্স এগো, এই কিছুদিন আগে রেলওয়ে থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। অ্যান্ড মুভ ফ্রম মুম্বাই টু ফার্ম অন হিজ ফ্যামিলিজ 5 একর প্লট হেয়ার। তারপর মুম্বাই থেকে চলে এসেছেন, কোথায় চলে এসেছেন? গ্রামে চলে এসেছে, 5 একর জমি কিনেছেন এবং সেখানে চাষবাস করবেন বলে। হি ওয়াজ মার্ডার্ড লাস্ট উইক বাই আপার কাস্ট ভিলেজার্স, কিন্তু এই গত সপ্তাহে আপার ক্লাস ভিলেজার্সরা তাকে মার্ডার করে দিল, হু ডিড নট ওয়ান্ট হিম টু ডিগ এ ওয়েল অন হিজ ওন প্রপার্টি। তার কারণ তারা চায় না, আপার কাস্টের লোকজন চায় না যে সে নিজের জমিতে কুয়ো বানাক। ইট উড হ্যাভ বিন দ্য ফার্স্ট ওয়েল ইন কুলাকজাই ভিলেজ, এবং কি এই যদি কুয়োটা তৈরি হতো, এটা প্রথম কোনো কুয়া হতো যেটা দলিতরা বানাচ্ছে, ঠিক আছে, অন দ্য ল্যান্ড ওন্ড বাই দলিত। দ্য পুলিশ সেড ঘাটগে ওয়াজ হ্যাকড। পুলিশ বলল, পুলিশ রিপোর্ট অনুযায়ী যিনি কুয়া করতে যাচ্ছিলেন ওনাকে মারা হয়, হ্যাক মানে কেটে ফেলা হয়েছিল, সো ভায়োলেন্টলি দ্যাট ইভেন দ্য আর্থ মুভিং মেশিন হি ওয়াজ ইউজিং অ্যাট দ্য টাইম ওয়াজ ড্যামেজ। তাকে এত নৃশংসতার সাথে হত্যা করা হয়েছিল যে ওখানে যে মাটি কাটার যে যন্ত্রটা ছিল সেইটাকেও পর্যন্ত ড্যামেজ করা হয়েছিল। দে লেফট হিম টু ডাই, তারা তাকে মারপিট করে ওখানে ছেড়ে চলে যায়। দেয়ার ওয়ার আর্মড উইথ অ্যাক্সেস উইথ আয়রন রড, লোকের হাতে কুড়ুল ছিল, আয়রন রড ছিল। দে অ্যাটাকড হিম অ্যান্ড লেফট হিম ব্লিড টু ডেথ, তাকে প্রায় মৃতপ্রায় করে তাকে রক্তাক্ত অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায়। এই সমস্ত বলা হচ্ছে। অ্যান্ড সেড ঘাটগেস 21 ইয়ার্স ওল্ড সন তুষার, এখানে একটা আই উইটনেস পাওয়া যাচ্ছে, তার ছেলে এই সমস্ত আই উইটনেস দিচ্ছে বা সাক্ষী দিচ্ছে, এ ল স্টুডেন্ট অ্যাট দ্য লোকাল কলেজ, যে আবার লয়ের স্টুডেন্টও বটে। তাহলে এখানে 2008 সালের একটা ঘটনা হিন্দুস্তান টাইমস থেকে তোলা হয়েছে। সাতারা ডিস্ট্রিক্ট, যেখানে আম্বেদকর প্রথমবার বাইরে এসে অস্পৃশ্যতার শিকার হয়েছিলেন, সেই ডিস্ট্রিক্টে আজও 2008 যখন, তখন দলিত বলে একটা লোককে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। ওখানে আরেকটা ঘটনা আছে, দেখো ভোপালের ঘটনা, টাইমস অফ ইন্ডিয়া যেটা রিপোর্টিং করছে। ওয়াটার ওয়ার্স
দালিত উম্যান টর্চ, দালিত উম্যানকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড এল্ডারলি দালিত উম্যান ওয়াজ বার্নড অ্যালাইভ, একটা দালিত উম্যানকে বার্নড অ্যালাইভ করে দেওয়া হলো, অ্যালিকলি বাই 3 মেম্বার্স অফ দ্য আপার কাস্ট কমিউনিটি। আপার কাস্টে 3টে লোক তাকে পুড়িয়ে মারলো। এ ডিসপিউট অন দ্য ফেচিং ওয়াটার ফ্রম এ ভিলেজ হ্যান্ড পাম্প, তার দোষ কি ছিল, যে গ্রামের যে হ্যান্ড পাম্পটা ছিল, মানে টিউবওয়েলটা ছিল, সেই টিউবওয়েল থেকে বেচারা জল নিয়েছিল, ঠিক আছে। এরা মধ্যপ্রদেশ বিদেশ, মধ্যপ্রদেশের একটা গ্রামে এই সমস্ত ঘটেছে। প্রেমবাই 55, যার বয়স 55, প্রেমবাই সাফার্ড 80% বার্ন, তার 80% বার্নিং হয়ে গেছে। অ্যাজ ওয়াজ সেট অ্যাব্লেজ অন টুইসডেতে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। অভিষেক রঞ্জন সাব ডিভিশনাল পুলিশ অফিসার, যিনি সাব ডিভিশনাল পুলিশ অফিসার রয়েছেন, সেড অন ফ্রাইডে, উনি এটা রিপোর্টিং করছেন, মানে নিউজ পেপারের খবর নিয়ে, মানে এগুলো ফেক নয়, দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট। সেই জন্য নাম ধরে, ডেট ধরে, কোন নিউজ পেপার প্রকাশিত হয়েছিল, কোন পুলিশ অফিসার বলছে, একদম অ্যাকিউরেটলি বলা হচ্ছে, সো দ্যাট ইউ অ্যাট লিস্ট আন্ডারস্ট্যান্ড দিস ইজ রিয়েল, দিস ইজ নট ফেক অর ফিকশনাল। এটা ফিকশনাল কিছু নয়, ঠিক আছে। এ কোয়ারেল এরাপ্ট, একটা আসলে কোয়ারেল শুরু হয়েছিল, ঝগড়া শুরু হয়েছিল, অ্যাজ হি রাশ টু ব্যাজ ফলো উইথ হিরালাল, দীনেশ অ্যান্ড রাজেন্দ্র অ্যালিগলি সেট হার অন ফায়ার। এখানে যারা অ্যাকিউজ রয়েছে, যারা অভিযুক্ত রয়েছে, তাদের নামগুলো বলা হয়েছে। এরা সমস্ত এনাকে কি করেছিলেন, জীবন্ত আগুনে পুড়িয়ে মারলেন। হি সেড অ্যাডিং প্রেমবাই সাকাম টু বার্ন ইঞ্জুরিজ অন ওয়েনেসডে, এবং ওয়েনেসডে আস্তে আস্তে উনি মারা যাচ্ছেন, কারণ 80% ইঞ্জুরি হয়ে গেছিল, বার্ন ইঞ্জুরি, মারা গেছেন। এখানে দেখবে নিচে যদি ছবিটা দেখো, এখানে তাই ছবি দেখতে পাবে, একটা মহিলাকে মারা হচ্ছে, ওর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত দেখতে পাবে। এবারে ছেলেটি এবং মেয়েটির সাথে আবার গল্প হচ্ছে, ঠিক আছে। দ্যাটস ক্রেজি, দ্যাটস সিক, না 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 না, এগুলো সত্যি মানে খুব বাজে জিনিস, ছেলেটাও বলছে, ছেলেটা এবার স্বীকার করছে, হ্যাঁ হ্যাঁ দিস ইজ ক্রেজি, এটা পাগলামি, দ্যাটস সিক, এটা তো অসুস্থতা এক ধরনের। দ্য ভিলেজার্স আর স্টাক ইন দ্য টাইম গ্রাফ, নিশ্চয়ই ওই গ্রামের লোকের সমস্যা রয়েছে, কারণ ওই গ্রামের লোকগুলো যেখানে হয়েছে, ওই গ্রামে বোধহয় ওই রকম কাস্টিজমের প্রবলেমটা রয়েছে, ওখানে যেমন সময় থমকে দাঁড়িয়েছে এইরকম ব্যাপারটা। তখন মেয়েটা তখন উত্তর দিচ্ছে, ট্রু বাট দ্য সিটিজ হ্যাভ নট মাচ এভলভ মাচ ইদার। হ্যাঁ, সেটা তো অবশ্যই সত্যি কথা, কিন্তু ঘটনা হলো এই সময় থমকে যাওয়াটা শুধু ওই কয়েকটা গ্রামে হচ্ছে না, শহরেও হচ্ছে, শহরগুলোতেও যেন সময় থমকে দাঁড়িয়েছে। দ্য পয়েন্ট ইজ, আমি যেটা বলতে চাইছি, আম্বেদকর নেভার ফরগেট হাউ ইট ফেল টু বি এক্সক্লুডেড অ্যান্ড ডেসপাইজ। পয়েন্ট যেটা হলো যে আম্বেদকর সেদিন বুঝতে পেরেছিলেন যে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া, সমাজের লোকজন তোমাকে ঘৃণ্য মনে করবে, তোমাকে ছোঁয়ার যোগ্য মনে করবে না, তোমাকে অস্পৃশ্য মনে করবে, এটা সেদিন তিনি উপলব্ধি করেছিলেন। হি নিউ হি ওয়াজ গোয়িং টু হ্যাভ টু ফাইট ডিপলি এন্ট্রান্স বিলিভ, এবং তিনি জানতেন যে আমি যদি সবাইকে এক করতে যাই, আমাকে প্রচুর সংঘর্ষ করতে হবে, এবং মানুষের যে বিশ্বাস সেইটার বিরুদ্ধে যেতে হবে। হি আর্মড হিমসেলফ উইথ দ্য এডুকেশন অ্যাট কলম্বিয়া ইউনিভার্সিটি, সেই জন্য নিজেকে তিনি কি করলেন, এডুকেট করতে শুরু করলেন। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, নিজের তরফ থেকে আমি বলতে চাইবো, কোনো দেশ বা কোনো জাতিকে যদি তুমি সত্যিকারের উন্নত করতে চাইতো, একটাই জিনিস তোমাকে ফোকাস করতে হবে, তুমি যে জেনুইনলি কোনো জাতিকে বা কোনো দেশকে উন্নত করতে চাইছো, এডুকেশন যদি তোমার ঠিকঠাক থাকে, এবং এডুকেশনের উপর যদি তুমি সব থেকে বেশি ফোকাস করো, সেখান থেকে হয়তো 100টা ভালো তাবড় বিজ্ঞানী বেরিয়ে আসবে, এবং সেই বিজ্ঞানী তোমার জাতিকে বা তোমার দেশকে উন্নত করে দেবে, বুঝতে পারলে? তো এডুকেশন ইজ এভরিথিং। তো যাই হোক, এটা আম্বেদকরও বুঝলেন যে জাতিকে যদি উন্নত করতে হয়, আমাকে সব দিকে নিজেকে শক্তিশালী বানাতে হয়। আমি কি করে নিজেকে শক্তিশালী বানাবো? লেটস এডুকেট মাইসেলফ, চলো আগে নিজেকে এডুকেট করতে শুরু করি। এবং তিনি পড়াশোনায় ফোকাস করলেন আম্বেদকর অ্যাট কলম্বিয়া ইউনিভার্সিটি, তারপর কলম্বিয়া ইউনিভার্সিটিতে গেলেন, বিদেশ পড়াশোনা করলেন, আর লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গেলেন, ঠিক আছে। রিটার্নিং টু ইন্ডিয়া, তারপর ভারতে ফিরে এলেন। হি লঞ্চড এ ম্যাসিভ সত্যাগ্রহ মাহাদ ইন 1927। ভারত তখন স্বাধীন হয়নি, 1927 সাল, ব্রিটিশরা রয়েছেন। ইনি এসে নিয়ে মাহাদ আক্রমণ, সত্যাগ্রহ শুরু করলেন। যেমন গান্ধীজি ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য যেমন বিভিন্ন সময় ফাস্টিং করেছেন, গান্ধীজি যেমন বিভিন্ন সময় আন্দোলন করেছেন, তিনি আম্বেদকর কি করলেন, এই দলিতদের অধিকার রক্ষার জন্য এবং দলিতদের সংগঠিত করার জন্য, দলিতদের সকলকে এক ছাতার নিচে আনার চেষ্টা করলেন 1927 সালে। হি গট দলিতস টু ড্র ওয়াটার ফ্রম ট্যাঙ্ক দে হ্যাড বিন ডিনাইড অ্যাক্সেস টু। তিনি দলিতদের যখন সংগঠিত করলেন, তিনি তাদের সকলকে নিয়ে যেতেন পুকুরে, এবং যে পুকুরে এতদিন কোনো দলিত জল খেতে পায়নি, সেই দলিতদের সকলকে জল খেতে বলতেন সেই পুকুরে। এটা এমনি নয় যে সেই পুকুরে জল না খেলে সে মরে যাবে, লোকগুলো মরে যাবে, এমনি নয়,
কিন্তু এটা আমাদের অধিকার এবং আমরা সেই আমাদের অধিকারকে ব্যবহার করব, এইটা হলো পয়েন্ট। The moment Ambedkar belief was as big as the convening of the National Assembly at Versailles in 1789. এরপরে কি হলো, আমরা দেখতে পাবো যে আম্বেদকরের আওয়াজ বিভিন্ন জায়গায় এবং আম্বেদকর যে এইরকম করছেন এটা বিভিন্ন জায়গায় উঠে আসতে লাগলো। And Mahad Dalits rallied to the cry to the French Revolution. এমনকি মাহাদরা সবাই সংগঠিত হলো এবং মাহার যে আন্দোলনটা শুরু হলো এটাকে ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে, ফ্রান্সের যে রক্তক্ষয়ী বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের সাথে তুলনা করা যেতে লাগলো। লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ফ্রান্সের যে বিপ্লব হয়েছিল 1789-এ, সেই বিপ্লবে তিনটাই তো ধর্ম ছিল বা সেই বিপ্লবের তিনটাই তো নীতি ছিল। ইকুয়ালিটি, সবাই একই হব; লিবার্টি, সবাই স্বাধীন হব; এবং ফ্র্যাটার্নিটি, সবাই ভ্রাতৃত্ব বজায় থাকবে সবার মধ্যে। তো এই প্রিন্সিপালগুলোই নেওয়া হলো এই মাহাদ যে সত্যাগ্রহ চলছিল সেখানেও। আইডিয়াস দ্যাট অলসো লাই ইন দ্য হার্ট অফ বুদ্ধিস্ট এথিক। এবং তিনি দেখলেন যে যে বৌদ্ধ ধর্মের মধ্যেও এই তিনটা প্রিন্সিপালকে অনেক বেশি চেরিশ করা হচ্ছে। সবাই এক, সবার জন্য স্বাধীনতা এবং সবার মধ্যে ভ্রাতৃত্বের ভাব, যেটা বৌদ্ধ ধর্মেও রয়েছে, তিনি এটা লক্ষ্য করলেন। আম্বেদকর স্পোক টু দ্য গ্যাদারিং। এরপরে আম্বেদকর বিভিন্ন জায়গাতে নিজের স্পিচ দিতে শুরু করলেন এবং কি করলেন, বিভিন্ন স্পিচ দিয়ে নিজেদের যে দলিত কমিউনিটির লোকজন ছিলেন তখন সকলকে সংগঠিত করতে শুরু করলেন এবং বললেন আমরা যদি সংগঠিত হই তবেই নিজেদের অধিকার পেতে পারবো এবং আমাদের সর্বোপরি পলিটিক্যালি মানে রাজনৈতিক দিক থেকেও আমাদেরকে সচেতন হতে হবে এবং সকলকে তিনি নিজেদের অধিকার সম্বন্ধে জাগরিত করার চেষ্টা করলেন। এরপর পরের ছবি যদি দেখো, এখানে দেখতে পাবে আম্বেদকরের ছবি রয়েছে, একটা কার্টুন রয়েছে এবং সেখানে অনেকগুলো মাইকের ছবি রয়েছে। মানে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আম্বেদকর বিভিন্ন স্থানে যেতেন, বিভিন্ন জায়গাতে যেতেন এবং মাইকে মাইকে বোঝানোর চেষ্টা করছেন সকলকে যে আমাদের কি করা উচিত। এখানে কি বলছেন, এখানে দেখো কোটেশন আছে, মানে উনি যে কথাটা বলেছিলেন সেদিন সেইটাই কোট করে দেওয়া আছে। উনি একটা আন্দোলন বানালেন, একটা এমন আন্দোলন যেখানে সমস্ত দলিতরা ওনাকে ফলো করবেন এবং সবাইকে চাবার যে ট্যাঙ্কটা রয়েছে, যে পুকুরটা রয়েছে, যেটা আম্বেদকরের বাবা বানিয়েছিলেন একটা সময়, মানে অ্যাজ এ সোলজার হিসাবে কাজ করেছিলেন, সেই বন্দরে তিনি চালিত করলেন সকলকে এবং সকলকে স্পিচ দিচ্ছেন। আম্বেদকর কি বলছেন, দিস চাবার ট্যাঙ্ক ইন মাহাদ ইজ পাবলিক প্রপার্টি। এই যে পুকুরটা রয়েছে, এই সরোবরটা রয়েছে, এটা পাবলিক প্রপার্টি। এখানে কেউ আমাদের বলতে পারে না যে আমরা দলিত বলে এখানকার জল খেতে পারবো না, এটা আমাদের অধিকার এবং আমরা এই জল খাবো। এমনি নয় যে এই জল না খেলে আমরা মরে যাব, কিন্তু এটা এমনি যে এই জল খাওয়ার আমাদের অধিকার আছে, আমরা এই অধিকারকে ব্যবহার করব, এই ব্যাপারটা বললেন। দিস চাবার ট্যাঙ্ক ইন মাহাদ ইজ পাবলিক প্রপার্টি, এটা একটা পাবলিক প্রপার্টি। দ্য কাস্ট হিন্দুজ অফ মাহাদ আর সো reasonably that they not only drew water from the tank themselves but freely permit people of any religion including Muslim to draw water from it. এখান থেকে যে কেউ জল তুলতে পারবে, মুসলিম পিপল, বৌদ্ধ পিপল, জৈন পিপল, পার্সি পিপল, খ্রিস্টান পিপল, এভরিবডি, বাট নট, কিন্তু কারা পাবে না, দলিতরা পাবে না। nor do the caste Hindus prevent member of species considered lower than human. এমনকি সকলে সকলে যারা পশু পাখি তাদেরও অ্যালাউ করে, যেখান থেকে যে কেউ জল খেতে পারে, ফ্রম ড্রিঙ্কিং অ্যাট দ্য ট্যাঙ্ক, ওই সরোবর থেকে যে কেউ জল খেতে পারবে। দে প্রিভেন্ট দ্য আনটাচেবল ফ্রম দ্য ড্রিঙ্কিং, কিন্তু যারা অস্পৃশ্য হবে তারা কিন্তু ওই সরোবর থেকে জল খেতে পারবে না। তাহলে এখানে প্রশ্ন হলো, আমরা কি গরু ছাগল পাখির থেকেও কি নিচু? এইটা হলো অস্পৃশ্যদের মাথায় ধারণা, মানে এইটা তিনি মাথায় প্রশ্ন তুলবার চেষ্টা করলেন আম্বেদকর, যে আমরা কি এতই নিচ যে আমরা যেখানে গরু ছাগল মোষকেও অ্যালাউ করা হচ্ছে বা অনুমতি দেওয়া হচ্ছে সেখানে আমাদের অনুমতি দেওয়া হবে না? The prevent the untouchables from the drinking water not because of the suppose that the touch of untouchable will pollute the water or that will evaporate or vanish. এটা কি এমনি নাকি যে আমরা ওই জল খেলে যে জলটা পলিউটেড হয়ে যাবে বা জলটা বাষ্পভূত হয়ে বার হয়ে যাবে, শুকিয়ে যাবে, এমনি নাকি? The reason is they do not wish to acknowledge by such permission that the caste declared inferior by the sacred tradition are in fact they are equal. আসলে ঘটনা হলো যে আমাদের যে হিন্দু ধর্মের ট্র্যাডিশন রয়েছে, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং শূদ্র যে নিচু সব দিকে, সেই ট্র্যাডিশনটা বজায় রাখার জন্য এটা করা হচ্ছে, আমাদের অধিকার দেওয়া হচ্ছে না। ইট ইজ নট অ্যাজ ইফ ড্রিঙ্কিং দ্য ওয়াটার অফ চাবার ট্যাঙ্ক উইল মেক আস ইমর্টাল। এটা এমনি নয়
যে আমরা চাওয়ার ওই এটা এমনি নয় যে যে এখানকার যে যে সরোবরটা রয়েছে সেই সরোবরে জল খেলে আমরা অমর হয়ে যাব, এমনি কিছু নয়। উই হ্যাভ সার্ভাইভড ওয়েল এনাফ অল দিস ডেজ উইদাউট ড্রিঙ্কিং ইট। আমরা যদি এই সরোবরে জল নাও পান করি আমরা মরবো না, আমরা সুন্দরভাবে সুস্বাস্থ্যের সাথে বেঁচে থাকবো। উই আর নট গোয়িং টু দ্য চাভেদার ট্যাঙ্ক টু মিয়ারলি ড্রিঙ্ক ইটস ওয়াটার। তাই আমি বলি যে আমরা শুধুমাত্র সেই সরোবরের জল পান করার জন্য যাচ্ছি না, যে জল না খেলে মরে যাব সেইটার জন্য যাচ্ছি না। উই আর গোয়িং টু দ্য ট্যাঙ্ক টু অ্যাসার্ট, আমরা সেই সরোবরে যাচ্ছি জল পান করতে, শুধু এইটুকু জানানোর জন্য সকলকে, দ্যাট উই টু আর হিউম্যান বিং লাইক আদার্স, যে আমরাও অন্যদের মতো সমান মানুষ। অ্যান্ড ইট মাস্ট বি ক্লিয়ার দ্যাট দিস মিটিং হ্যাজ বিন কল্ড টু সেট আপ দ্য নর্ম অফ ইকুয়ালিটি। এবং আমরাও যে সমান অধিকার এবং সাম্যতার অধিকারী, এবং আমরাও যে তোমাদের মতো অধিকার অর্জন করতে পারি এবং অধিকারটা আমাদেরও, সেইটা প্রমাণ করার জন্য ওই সরোবরের জল আমরা খাবো। এবং এই বলে আম্বেদকর বিশাল জনমত সংগ্রহ করলেন, সকলকে একসাথে নিলেন এবং সমস্ত দলিতদের নিয়ে তিনি সরোবরে নিয়ে গেলেন এবং সরোবর থেকে জল খেতে শুরু করলেন। দ্য মাহাদ সত্যাগ্রহ ওয়াজ এ লং ড্রন স্ট্রাগল। এটা একটা বিশাল বড় সংঘর্ষ ছিল। 1923 সাল, the Bombay Legislative Council had decreed that untouchables should be allowed to use the all public water bodies. এখানে বম্বে লেজিসলেটিভ কাউন্সিলের একটা আইনের কথা বলা হচ্ছে, যেখানে একটা নিয়মের কথা বলা হচ্ছে, যেখানে পরিষ্কার বলা ছিল যে কোনো মানুষ, সে তার দালিতেই হোক না কেন, যে কোনো পাবলিক প্লেস থেকে জল খেতে পারবে। ওয়েলস রোড স্কুল বিল্ড অ্যান্ড রান ইন দ্য পাবলিক ফান্ডস, যেটা পাবলিক ফান্ডে তৈরি হয়েছে সেখান থেকে যে কেউ জল খেতে পারবে। বাট দ্য লোকাল হিন্দুজ লেড বাই দ্য ব্রাহ্মণ ক্লাং ভিসিয়াসলি টু দ্য ট্র্যাডিশনাল প্রিভিলেজ। কিন্তু ব্রাহ্মণদের কিছু ব্রাহ্মণ যারা ছিল, যারা এইটাকে ঠিক মনে করতো না, তারা নিজেদের ট্র্যাডিশন ধরেই বসেছিল এবং কোনোভাবে অ্যালাউ করতে দিতে রাজি ছিল না। থিঙ্ক অ্যাবাউট ইট, এটা ভেবে দেখো যে কত অসহায় পরিস্থিতি ছিল তাদের জন্য। It took 4 years of preparation and peaceful protest before Ambedkar could lead 3,000 Dalit to the tank to drink a few sip of water. এটা 4টা বছর লেগে গেছিল যে পিসফুলি আমরা যাব, 3,000 জন দলিত যাবে এবং জল খাবো একটু। So it took 4 years of preparation. No wonder the Dalit movement calls the event the Declaration of Independence. এই ঘটনাটাকে দলিতরা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলা হয়, যে প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র এইটাকে বলা হয়। How come we don't read all this in our history books? ছেলেটা তখন বলছে কিন্তু এই যে ঘটনা, এই ভয়ঙ্কর ঘটনা বা এই সমস্ত ঘটনা ঘটেছে, আমরা ইতিহাসে কোনোদিন পড়িনি কেন? এটা কিভাবে সম্ভব যে এত সমস্ত অন্যায় অবিচার হয়ে গেছে, কিন্তু আমাদের ইতিহাস সেখান তো জানানো দরকার ছিল, কিন্তু এই ইতিহাস বই আমাদের কেন এই সমস্ত কিছু জানায়নি? ছেলেটা জিজ্ঞেস করলো। তখন এখানে আবার দেখো পরের পাতাতে, আমরা যদি পরের পাতায় যাই ওখানে দেখতে পাবো, পরের পাতায় দেখো লেখা আছে, দিস মিটিং ইজ আনপ্রেসিডেন্টেড। এই যে মিটিংটা হলো, সবাই গেল, সবাই মিলে, এটা আনপ্রেসিডেন্টেড ছিল। মানে একটা এমন একটা ঘটনা ছিল যেটা কেউ ভাবেওনি যে এত সফল হয়ে যাবে। আই ফিল দ্যাট নো প্যারালাল to that can be found in the history of India. এই যে ভারতের ইতিহাসে এত বড় ঘটনা কোনো কিছুই পাওয়া যাবে না, আমরা যদি তুলনা করতে যাই খুঁজে পাবো না। If we seek for another meeting in the past to equal this, আমরা যদি অন্য কোনো মিটিং এর সাথে আমরা যদি তুলনা করতে যাই, এইরকম সফল মিটিং আর কোথাও পাওয়া যাবে না। We shall have to go to the history of France. তবে পাওয়া যাবে ফ্রান্সের ইতিহাসে যদি ঘেঁটে দেখি, তাহলে এইরকম ধরনের ইতিহাস বা এইরকম ঐতিহাসিক ঘটনা আমরা দেখতে পাবো। দ্য রেভলিউশনারি ফ্রান্স ন্যাশনাল অ্যাসেম্বলি convened in 1789 that set new principles for the organization of society. ফ্রান্সেও একটা সময় এমনি হয়েছিল যে সবাই সংগঠিতভাবে বসেছিল এবং সমাজে কি কি রুল রেগুলেশন থাকতেই হবে সেগুলো নির্ধারিত হয়েছিল। এখানেও আমরা তাই দেখছি। You are all aware that our Hindu society is based on the system of caste. তোমরা সবাই জানো আমাদের হিন্দু সোসাইটিতে কাস্টিজম থাকে। A rather similar system existed in the France in 1789. এবং 1789-তে একই ধরনের সিস্টেম সেখানে ছিল। দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল, তবে জাতপাতের উপর ছিল না, ওখানে অর্থনীতির উপর ছিল। দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলি সেন্ট দ্য কিং অ্যান্ড কুইন টু ফ্রান্স টু গিলোটিন। ওখানে কি হলো, ওখানে গরিব মানুষরা সবাই ধনীদের বিরুদ্ধে চলে গেছিল এবং একটা রক্তক্ষয়ী আন্দোলন শুরু হয়েছিল। এবং গরিব মানুষরা কি করলো, যে রাজা রানী ছিল তাদের গিলেটিনে তাদের শিরচ্ছেদ করে দিয়েছিল পর্যন্ত।
প্রসিকিউটেড দ্য ম্যাসাকার্ড অ্যারিস্টোক্রেট, যতজন ধনী ছিল সকলকে মেরে ফেলা হয়েছিল, অ্যান্ড ড্রোভ দেয়ার সার্ভাইভার্স ইনটু এক্সাইল, এবং যতজন বেঁচে ছিল তাদের জেলে পুরে দেওয়া হয়েছিল। এইভাবে ওখানে বিপ্লব এসেছিল। ওয়েদার দিস সোশ্যাল রেভলিউশন উইল ওয়ার্ক পিসফুলি অর ভায়োলেন্টলি উইল ডিপেন্ড হোললি অন দ্য কন্ডাক্ট অফ দ্য কাস্ট হিন্দু। তাই সমাজে সাম্য আসবে কিনা সেটা নির্ধারণ করছে সমাজের উঁচু শ্রেণী যারা রয়েছে তারা অ্যালাউ করছে কিনা রাইটটা। হিন্দু ক্ষত্রিয়, হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, তারা অ্যালাউ করছে কিনা এই শূদ্রদের, সেইটার উপর অনেক কিছু নির্ভর করছে যে আমরা রক্তক্ষয়ী আন্দোলনে যাব কিনা। People forget that if the rulers of France had not been treacherous to the assembly, if the upper caste had not resisted it, it would have had no need to use violence in the work of revolution. লোককে মনে রাখতে হবে যে এই ফ্রান্সের লোকেরা এই যে রক্তক্ষয়ী আন্দোলনে গেছিল, কেন গেছিল? তার কারণ তাদের উপর দীর্ঘদিন অত্যাচার হয়েছিল, তাই তারা রক্তক্ষয়ী আন্দোলনে গেছিল। উই সে টু আওয়ার অপোনেন্টস টু, তাই আমরা বলি, আমরা দলিতরাও বলছি, আমাদের উপর এত অত্যাচার করো না, আমাদেরকে নিজেদের অধিকার দাও, তাহলে আমরা রক্তক্ষয়ী আন্দোলনে যাব না, নইলে আমরা বাধ্য হব রক্তক্ষয়ী আন্দোলনে যেতে। প্লিজ ডু নট অপোজ আস, দয়া করে আমাদের জল খেতে দিন। জল খাওয়া একটা ন্যূনতম অধিকার, এই জল খাওয়ার অধিকারটা দিন। পুট অ্যাওয়ে দ্য অর্থোডক্স স্ক্রিপচার্স, এবং ওই যে প্রাচীন ধর্মগ্রন্থে কি কি বলা আছে ওইগুলো সাইডে ফেলে দিন। মূল জিনিস, একটা মানুষ জল খাবে নালে মরে যাবে, এই মূল সিদ্ধান্তটা বিশ্বাস করুন। পুট অ্যাওয়ে দ্য অর্থোডক্স স্ক্রিপচার, ফলো জাস্টিস, এবং যেটা ন্যায় সেই ন্যায় করুন। হিন্দুদের যে উপর কমিউনিটি ছিল মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, তাদের উদ্দেশ্যে আম্বেদকর এই সমস্ত কথাগুলো রাখলেন বা এই সমস্ত অ্যাপিল রাখলেন। এগুলো কোটেশনের মধ্যে রয়েছে, মানে আম্বেদকর সেগুলো সেদিন বলেছিলেন মাইকের মধ্যে। সো এই অংশ পর্যন্ত দেখে নাও। পরের অংশ যদি দেখো, এখানে ডিক্লারেশনের মধ্যে কি কি রয়েছে দেখতে পাবো। বাই দ্য ওয়ে, যে অংশটুকু পড়লাম এইটা ছিল তার ছবিটা। পরের অংশে চলে এসো, পরের পেজটা তোমরা দেখতে পাবে। এখানে দেখবে একটা ফিশ সিম্বল রয়েছে, বারবার মাছের ছবি দেওয়া হচ্ছে, কারণ থার্স্ট, একটা মাছকে জল থেকে তুলে দেবে তাহলে কি সে ছটফট করতে থাকে, ঠিক সেরকম একটা মানুষকে যখন তুমি জল দেবে না, তার তৃষ্ণা পেয়েছে, তারও তো অবস্থা সেই মাছের মতোই হয়ে যায়। এই জিনিসটা যেন বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখে নাও গাইস, এর পরের অংশে আসা যাক। হোয়েন দ্য দালিতস ড্রিউ ওয়াটার ফ্রম দ্য ট্যাঙ্ক, যখন দালিতরা এরপর সেই সরোবর থেকে জল খেতে শুরু করলো, তখন কি হলো, যারা কাস্ট ব্রাহ্মণ ছিল মানে উচ্চ সম্প্রদায় ছিল, তাদের মধ্যে একটা ভয় ঢুকলো এবং তারা একটা রিউমার ছড়ালো, গুজব ছড়ালো। কি গুজব ছড়ালো? দ্যাট দ্য আনটাচেবলস উড এন্টার দ্য বীরেশ্বর টেম্পল নেক্সট, দিস লেড টু রাইটস। যে একটা রিউমার ছড়িয়ে গেল যে আনটাচেবলরা যা হোক সরোবরে জল খেলো, ঠিক আছে মানলাম। এরপর বলছে মন্দিরেও ঢুকবো, বীরেশ্বরা মন্দিরে। বীরেশ্বর মন্দিরে শুধু ব্রাহ্মণদের বা উঁচু কাস্টের এই প্রবেশ অ্যালাউড আছে, বুঝতে পারলি? তো সেখানে যখন এইরকম একটা গুজব ছড়িয়ে গেল যে বীরেশ্বর মন্দিরেও আনটাচেবলস পিপলরা ঢুকবে, তখন আর সমাজে যারা ব্রাহ্মণ ছিল বা যারা কাস্টের উঁচু পর্যায়ে ছিল তারা মেনে নিল না। দিস লেড টু রায়ট, তখন বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু হয়ে গেল। কাতে কাতে দাঙ্গা? উঁচু মানে এই যে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বৈশ্য এদের সাথে দলিতদের তৎকালীন সমাজে কি হয়ে গেল, একটা দাঙ্গা শুরু হয়ে গেল বিভিন্ন জায়গাতে। দ্য ডেলিগেশনস, দেখো কি বলে, দ্য ডেলিগেটস অফ দ্য ডিপ্রেসড ক্লাস কনফারেন্স ওয়ের অ্যাটাচড বাই দ্য অর্থোডক্স হিন্দুস। এবার যে দালিতদের যারা প্রতিনিধি ছিল তাদেরকেও আক্রমণ করলো হিন্দুরা, বিশেষ করে ব্রাহ্মণরা। 20 দালিতস ওয়ের উন্ডেড ইন দ্য অ্যাটাক, 20 জন দালিতকে সেদিন আক্রমণ করা হয়েছিল। ইয়েট আম্বেদকর আস্কড হিজ ফলোয়ার্স টু অবজার্ভ রেস্ট্রেন অ্যান্ড নট স্ট্রাইক ব্যাক। এবং তবু ইয়েট আম্বেদকর আস্কড হিজ ফলোয়ার্স, তবু আম্বেদকর বললেন ফলোয়ার্সদের যে কেউ মারপিট করো না, মারপিটে যেও না, এটাতে কোনো সলিউশন হবে না, ঠিক আছে, সহ্য করো। গান্ধীজি যেরকম বলেছিলেন ব্রিটিশ যতই লাঠি মারুক তোমরা আঘাত করতে যাও না, নইলে ব্যাড মেসেজ যাবে বা নেগেটিভ মেসেজ চলে যাবে। তাই সেদিনে তিনি বলেছিলেন নিজের ফলোয়ার্সদের যে আঘাতের বিরুদ্ধে প্রতিঘাত করো না বা আবার আঘাত আনতে যাও না, এটাতে আমাদের ইমেজ খারাপ হয়ে যাবে। তো সেই টর্চারগুলো যে অন্যান্য কাস্টের মানুষরা এদের এই দলিতদের উপর টর্চার করছিল, সেটা এরা সহ্য করে নিয়েছিল আম্বেদকরের কথা মেনে। তারপরের অংশে আসি, যদি পরের পেজে আসি, ঠিক আছে, এখানে কি দেখতে পাবো? দ্য সত্যাগ্রহ মুভমেন্ট স্টার্টেড বাই গান্ধী ওয়াজ ব্যাকড বাই দ্য পিপল। যখন গান্ধী যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল
তখন সেটাকে সাধারণ ভারতবাসীরা সবাই ওটাকে ব্যাক করেছিল, মানে সাপোর্ট করেছিল, অ্যাজ ইট ওয়াজ এগেনস্ট ফরেন ডমিনেশন। যেহেতু এটা 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 সরাসরি কথা, এটা আম্বেদকরের কথা, ডক্টর আম্বেদকর এই কথাটা বলছেন, তো কোটেশনের মধ্যে রয়েছে। বলছেন গান্ধীজি যখন সত্যাগ্রহ করেন ব্রিটিশদের বিরুদ্ধে, তখন সমস্ত ভারতবাসী সেই গান্ধিয়ান ফিলসফিতে বা গান্ধীজি যে সত্যাগ্রহ করছেন সেই সত্যাগ্রহে সাথ দিতে থাকে। ঠিক আছে, দ্য সত্যাগ্রহ মুভমেন্ট স্টার্টেড বাই গান্ধী ওয়াজ ব্যাকড বাই দ্য পিপল অ্যাজ ইট ওয়াজ এগেনস্ট ফরেন ডমিনেশন। Our struggle is against the mass caste Hindu and naturally we have little support from outside. বলছি গান্ধীজির সত্যাগ্রহ যখন করেন প্রচুর সাপোর্টার পান। কেন সাপোর্টার পান? তার গান্ধীজির আন্দোলনটা বিদেশি শত্রুদের বিরুদ্ধে, কিন্তু আমাদের আন্দোলন ভারতেই থাকা আমাদের যারা শত্রু রয়েছে, যারা আমাদেরকে অধিকার নিতে দিচ্ছে না, যারা হিন্দু কমিউনিটির ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য রয়েছে তাদের বিরুদ্ধে, তো তারা তো এসে আমাদেরকে সমর্থন করবে না, আমাদেরকেই নিজেদেরকে সমর্থন করতে হবে। উই হ্যাভ টু সাপোর্ট আওয়ারসেলভস, আমাদেরকে সাপোর্ট করতে হবে। এবং তাই আমাদের সাপোর্টটাও কম রয়েছে, তাই এটাতে ভেঙে পড়ো না, নিজেদেরকে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। এইভাবে তিনি বোঝাতে শুরু করলেন দলিতদের। ইফ দে সে দেয়ার রিলিজিয়ন ইজ আওয়ার রিলিজিয়ন, যদি এই ব্রাহ্মণরা বলে, এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা যদি বলে যে হিন্দু ধর্ম তো তোমাদেরও, দলিত তোমাদেরও তো হিন্দু ধর্ম, যদি এই কথা বলেন, দেন দেয়ার রাইটস অ্যান্ড আওয়ার মাস্ট বি ইকুয়াল, তাহলে তোমাদের অধিকার এবং আমাদের অধিকারও একই হতে হবে। এমনি কেন হবে যে তোমাদের জন্য আলাদা অধিকার থাকবে, আমাদের জন্য ন্যূনতম অধিকার থাকবে বা সেটাও থাকবে না? এমনি তো হওয়া উচিত নয়। আমরা যদি একই ধর্মেরই হই তাহলে তো সকলের জন্য একই অধিকার থাকবে। যেটা ব্রাহ্মণ করবে সেটা বৈশ্য করবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই করতে পারবে। শুধু এইরকম কেন হবে যে শুধুমাত্র উপরের 3টা কমিউনিটি পাবে, উপরের শুধুমাত্র যারা বর্ণের রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পাবে আর শূদ্ররা পাবে না? তাহলে আমরা হিন্দু থাকবো কেন? এই প্রশ্নটা ইনি বারবার তুলতে লাগলেন সমাজে। ইফ নট, যদি আমাদের একই অধিকার না দেওয়া হয়, অন হোয়াট গ্রাউন্ড, তাহলে কিসের ভিত্তিতে ডু দে সে, তারা বলে আমাদের দ্যাট উই মাস্ট রিমেন হিন্দু ফোল্ড ইন স্পাইট অফ কিক অ্যান্ড রিভাব? আমরা কি তাদের লাথি এবং জুতো খাওয়ার জন্য হিন্দু হয়ে থাকবো? আমাদের যদি সেম অধিকারগুলো না দেয় তাহলে কিসের জন্য আমরা হিন্দু হয়ে থাকবো? আমাদেরকে সেই একই অধিকার দিতে হবে, তবেই আমরা হিন্দু কমিউনিটিতে থাকবো। এইটা বললো দলিতরা। তখন এই সমস্ত কথা শুনে ব্রাহ্মণদের, দেখবে নিচে ছবিটা যদি দেখো, ওখানে ব্রাহ্মণদেরই রিপ্রেজেন্ট করা হচ্ছে। যদি ছবিটা দেখো, যা ছবিটা দিয়েছে বলা হয়েছে, ঠিক আছে, সেটাই বলছি। এই পড়াতে গিয়ে মানে কাজ অনেক কিছু বলতে হচ্ছে, কিন্তু সেগুলো আমার একটা ওপিনিয়ন নয়। প্রথমে বলে দিই, ডিক্লারেশন দিয়ে দিই, যা বইয়ে রয়েছে আমি সেটা পড়াচ্ছি, দ্যাটস অল। ঠিক আছে, পার্সোনাল ওপিনিয়ন আমি কিছু দিচ্ছি না। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্রাহ্মণরা পিটতে শুরু করছে দলিতদের। বিট দ্য বাস্টার্ডস আপ, দে হ্যাভ ফরগটেন দেয়ার প্লেস। এরা নিজেদের স্থান ভুলে গেছে। এরা এখন বলছে যে অধিকার চায়। জাস্ট বিকজ ব্রিটিশ মেড এ ল ডাজ নট মিন দ্যাট দিস সোয়াইন শুড ফ্লাউট ট্র্যাডিশন অ্যান্ড পলিউট ওয়াটার। ব্রিটিশ সরকার আইন বানিয়ে দিয়েছে দেখি, এরা কি আমাদের ধর্মের রীতিনীতি কিছু মানবে না? আমাদের রীতিনীতি ধর্ম সব কিছু নষ্ট করে দেবে এই শুকরগুলো, নোংরা শুকরগুলো? এইভাবে বলতে শুরু করলো ব্রাহ্মণদের একটা কমিউনিটি। এবং তারপর টর্চার শুরু হয়ে গেল, সমাজে একটা দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। ঠিক আছে গাইজ, দেখে নাও। সোয়াইন মানে তাহলে সোয়াইন মানে কিন্তু শুকর, ওটা মনে রাখবে। এর পরের অংশে আসা যাক। দলিত ওয়ার্কার্স ফাউন্ড শেল্টার। এবার দলিতদের উপর যখন হাঙ্গামা শুরু হয়ে গেল, দলিতদের সবাই টর্চার করতে শুরু করলো, কারণ হিন্দু কমিউনিটির মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র। এবার শূদ্রদের সংখ্যা তো স্বাভাবিকভাবেই কম থাকবে, যেহেতু 3টা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এরা সবাই অপছন্দ করতে শুরু করছে এই শূদ্রদের এবং আনটাচেবলসদের। তো সবাই মিলে এদিকে যখন মারতে শুরু করলো, এরা তখন পালিয়ে যেতে লাগলো। এবং এ অনেক সময় থাকতে থাকতে না কারোর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো তখন কি হলো, দলিত ওয়ার্কার্স ফাউন্ড শেল্টার ইন মুসলিম হাউস। কোনো মুসলিম মানুষ হয়তো যে নিজেদের ধর্মে খুব বিশ্বাস করে, ইকুয়ালিটি বিশ্বাস করে, সামাজিক ব্যাপারটাকে, ওই অস্পৃশ্যতাকে গুরুত্ব দেয় না, সে হয়তো শেল্টার দিল। ঠিক আছে, আম্বেদকর স্পেন্ড দ্য নাইট ইন এ স্টেট গেস্ট হাউস। আম্বেদকর যেহেতু ইতিমধ্যে ফেমাস হয়ে গেছেন, উনি স্টেট গেস্ট হাউসে রাত কাটাতে শুরু করলেন বা সময় কাটালেন। In June 1927, 5 Orthodox Hindus were sentenced by the Cornell District Magistrate 4 months rigorous imprisonment. এই যে দাঙ্গা হচ্ছিল, একটা কেস কাচারি হলো, যেখানে ব্রাহ্মণরা ছিল অভিযুক্ত। ব্রাহ্মণরা নাকি দলিতদের মারপিট করতে গেছিল। তো সেখানে ব্রিটিশ সাহেব যিনি ছিলেন, যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, যিনি জাজ সাহেব ছিলেন, উনি একজন ব্রিটিশ ছিলেন। উনি জেল দিয়ে দিলেন এই ব্রাহ্মণদের, 4 months জেল, 4 মাসের জেল দিয়ে দিলেন ব্রাহ্মণদের।
আম্বেদকর সেড, তখন আম্বেদকর বলেছিলেন, কি বলেছিলেন? হ্যাড দ্য চিফ অফিসার ইন দ্য ডিস্ট্রিক্ট বিন হিন্দু। আম্বেদকর বলছেন এটা অনেক ভালো হলো যে জাজ সাহেব যিনি ছিলেন ব্রিটিশ ছিলেন, যদি কোনো হিন্দু লোক এই জাজ সাহেবের পজিশনে বসে থাকতেন তাহলে কি হতো? জাস্টিস উড হ্যাভ বিন ডিনাইড, জাস্টিস পাওয়া যেত না। কেন যেত না? আন্ডার দ্য ব্রাহ্মণ পেশোয়া রুল, কারণ ব্রাহ্মণদের নিয়ম অনুযায়ী, ব্রাহ্মণ পেশোয়া রুল অনুযায়ী I would have been trampled to death by an elephant. ব্রাহ্মণদের যদি এখনো রুল চলতো তাহলে তো আমাকে এখনো হাতির নিচে পায়ে পিষে দিয়ে মেরে ফেলবে, এই রকম এদের নীতি ছিল। এইটা উনি বলেছিলেন, ঠিক আছে। এখানে আম্বেদকরের যেটা ওপিনিয়ন ছিল এখানে দেখতে পারো তোমরা, বইয়ে লেখা আছে, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট। এর পরের অংশে আমরা দেখতে পাবো অর্থোডক্স মানে গোড়া, অর্থোডক্স মানে গোড়া, বুঝতে পারলে? অলরাইট, এর পরের অংশে আমরা আসতে শুরু করছি। পরের অংশে আসা যাক। এখানে একটা ছবি দেখতে পাবে, একটা বই যেন পোড়ানো হচ্ছে, ঠিক আছে। একটা বই, একটা ধার্মিক কিছু বই পোড়ানো হচ্ছে এবং সেটা নিয়ে দুদিকে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, মানে দু দল মানুষ দাঁড়িয়ে আছে। এটা নিয়ে মানে সেই যুগে, আজকের দিনে যদি তুই ভাবনা ধর্মের বই পেয়ে কেউ পড়িয়ে দেয় সেটা নিয়ে কেমন হাঙ্গামা হবে। সেই যুগে ধর্মের বই পড়ানো হচ্ছে, তার মানে এটা নিয়ে কত বড় হাঙ্গামা হয়েছিল, ঠিক আছে। The Brahman decided to purify polluted Chavada tank by pouring into 108 pots containing a mixture cow dung and cow piss, milk, ghee, curd. ব্রাহ্মণরা, ওই যে দলিতরা যেহেতু সরোবর জল খেয়ে চলে গেল, ব্রাহ্মণরা ভাবলো যে জল দূষিত হয়ে গেছে, জল আর স্পর্শ করা যাবে, অস্পৃশ্যরা জল খেয়েছে, তাই কি করতে হবে? তাই এটাকে রেকটিফাই করতে হবে বা পিউরিফাই করতে হবে, মানে পবিত্র করতে হবে। সেই জন্য কি করা হলো? যাগ যজ্ঞ শুরু হলো এবং সেখানে 108 তুই গামলা বলতে পারিস বা 108 ঘড়া বলতে পারিস, সেখানে গোমূত্র এবং কারণ গোবরকে পিউরিফাই মানে গোবরকে অনেক পবিত্র মনে করা হয়। আসলে যদি এখন সাইন্টিফিক্যালিও দেখিস কিছু কিছু জিনিস গোবরে ভালো আছে, মানে বলতে গেলে যে অ্যান্টিবায়োটিক কিছু কিছু বলা হয় নাকি, সো এগুলো তর্ক বিতর্কের জায়গা। কিন্তু প্রাচীন যুগে এবং তুই যদি আরে কি বলে ওটাকে ইন্ডিয়ান আয়ুর্বেদে তুই যদি যাস, একটা স্থান পবিত্রতার স্থান দেওয়া হয়েছে এবং ধর্মেও, হিন্দু ধর্মে কাউডাংকে একটা পবিত্র হিসাবে ধরা হয়। তা কাউডাং, কাউ পিস, মিল্ক, ঘি, কার্ড এই সমস্ত দিয়ে পিউরিফাই করার চেষ্টা হলো নাকি বন্দর বলছি ওই সরোবরকে। দেখো কি হচ্ছে, I can you not to soundtrack of the Vedic chanting এবং কি বেদের বিভিন্ন মন্ত্র পড়া হলো, বেদের বিভিন্ন মন্ত্র পড়ে নাকি ওই সরোবরটা এবার পবিত্র হয়ে যাবে, ঠিক আছে। এ ধর্মের রীতিনীতি, আর কিছু নয়। ধর্মের মানে পবিত্র করতে হলে নাকি এই সমস্ত লাগে। সো দ্যাটস ওয়াজ গোয়িং অন। তো এই সমস্ত যখন চলতে লাগলো, ঝামেলা বাড়লো সমাজে। On December 25, 1927, 10,000 protesters joined the second Mahad Satyagraha. প্রথমবার যখন আন্দোলন হয়েছিল তখন কি হয়েছিল? প্রথমবার যখন আন্দোলন হয়েছিল তখন ছিল 3,000 জন প্রোটেস্টার। যখন দ্বিতীয়বার যখন আন্দোলন হলো তখন হলো 10,000 জন প্রোটেস্টার। এবং কি হলো, সেই সংখ্যাটা বাড়তে লাগলো, মানে সফল হচ্ছিল পুরো বিষয়টা। অ্যান্ড হিজ ফলোয়ার্স পুট এ কপি অফ মনুস্মৃতি। এই জায়গাটা খুব কন্ট্রোভার্সিয়াল জায়গা। এবং এই 10,000 লোক যখন জড়ো হলো আম্বেদকরকে ফলো করছিলেন, তখন আম্বেদকর কি করলো, মনুস্মৃতি একটা ধর্মগ্রন্থ, সেটাকে পাবলিক প্লেসে পুড়িয়ে দেওয়া হলো। এ ব্রাহ্মিক্যাল হিন্দু টেক্সট, ব্রাহ্মণদের একটা প্রধান ধর্মগ্রন্থ বলতে পারো, দ্যাট আপহেল ইডিওলজি অফ কাস্ট, যেটার মাধ্যমে কাস্টিজমের কনসেপ্টটা রয়েছে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণরা কি করবে, ক্ষত্রিয়রা কি করবে, বৈশ্যরা কি করবে, শূদ্ররা কি করবে, তার কনসেপ্টটা দেওয়া হয়েছে। সেই গাইডলাইনের বইটা পুড়িয়ে দেওয়া হলো। And that was like Indian Swadeshi nationalists burning foreign clock to the challenge colonial exploitation. যেভাবে গান্ধীজির নেতৃত্বে একবারে সেই স্বদেশী জিনিস বিসর্জন শুরু হয়েছিল, বা স্বদেশী আন্দোলন যখন শুরু হয়েছিল, বিদেশি বস্ত্র পরিত্যাগ করছিল, সবাই পুড়িয়ে দিচ্ছিল, ঠিক সেই রকম আন্দোলন যেন শুরু হলো এবং সেটার সাথে এটাকে তুলনা করা যেতে পারে। এবং আমরা এখানে দেখতে পাই মনুস্মৃতি পুড়িয়ে দেওয়া হলো এবং সমাজে এইটার উপর একটা প্রচুর ঝামেলা, ঝঞ্ঝট এবং কি রায়টসের পরিস্থিতি তৈরি হয়ে গেল।
ব্রাহ্মণরা বললো যে এটা ঠিক নয়, কেন একটা ধর্মের বই যেটা গাইডলাইন বলা হয় ব্রাহ্মণদের, সেটাকে পুড়িয়ে দেওয়া হলো। অন্যদিকে দলিতদের ভার্সেন যেটা ছিল সেটা দলিতরা বলল এই বইয়ের মধ্যে এমন আপত্তিকর কথাবার্তা রয়েছে যেগুলো মেনে নেওয়া যায় না, তাই আমরা এটা পুড়িয়ে দিচ্ছি এবং এটা আমরা রিপ্রেজেন্ট করছি যে উই আর এগেনস্ট দিস কাইন্ড অফ অপারেশন, এরকম বলা হলো। এবার এইখানে দেখা হবে এই পাঁচটাতে লেখা আছে যে কি কি আপত্তিকর কথাবার্তা সেখানে লেখা ছিল, ঠিক আছে? কি কি আপত্তিকর কথাবার্তা মনুস্মৃতির মধ্যে লেখা আছে। এখানে কিছু আপত্তিকর কথাবার্তা লেখা আছে আধুনিক দৃষ্টিকোণ থেকেও তোমার কাছে সেগুলো কিন্তু অনেক বেশি আপত্তিকর মনে হবে। কি কি লেখা ছিল মনুস্মৃতিতে দেখা যাক। হোয়াট এক্স্যাক্টলি ডিড দ্য মনুস্মৃতি সে? মনুস্মৃতি কি বলে চলো এবার দেখা যাক, যে কারণে আম্বেদকর এটাকে পুড়িয়ে দিয়েছিলেন। এই যে মনুস্মৃতি পোড়ানো হলো, এটাকে আমি সাপোর্টও করছি না, আমি সাপোর্ট করছি না বিষয়টাকে আমি, রাইট, ব্যক্তিগত স্তরে। কেন? কারণ যে কোনো ধর্মগ্রন্থ, আমি আবার বলবো, যে কোনো ধর্মগ্রন্থ তুমি ডিসএগ্রি হতে পারো, কিন্তু সেটাকে পুড়িয়ে দেওয়াটা ঠিক নয়। তুমি যদি এই যে প্যান্ডোরাস বক্সটা একবার খুলতে শুরু করো, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে। কারণ তোমার কাছে অন্য একটা ধর্মের গ্রন্থ ভালো লাগবে না, তুমি পড়াতে শুরু করবে। অন্য আরেকজনের অন্য কিছু ভালো লাগবে না, ও পড়াতে শুরু করবে। তো এই যে বার্নিং প্রসেসটাকে ওয়ান্স ইউ হ্যাভ সাপোর্টেড, ইউ হ্যাভ ওপেন দ্য প্যান্ডোরাস বক্স। যখন তুমি একবার সমর্থন করে দেবে এই জিনিসটাকে, তাহলে আর তুমি আটকাতে পারবে না। কারণ নির্দিষ্ট কোনো ধর্মের কাছে অন্য একটা ধর্মের বই অপছন্দ হতেই পারে, এবং অপছন্দ হলেই যে তুমি পুড়িয়ে দেওয়ার অধিকার পেয়ে গেলে, দ্যাট ইজ সামথিং রিয়েলি ভেরি ডেঞ্জারাস টেন্ডেন্সি। বুঝতে পারলে? তারপর দেখো কি বলছে, হোয়াট এক্স্যাক্টলি ডিড দ্য ম্যানুস্ক্রিপ্ট সে? বাই দ্য ওয়ে, ম্যানুস্ক্রিপ্ট কি বলেছিল এবং সেই দিন কি কারণবশত ম্যানুস্ক্রিপ্ট পড়ানো হয়েছিল, যে অবজেকশনেবল পজিশনগুলো রয়েছে বা যে সমস্ত আপত্তিকর কথা রয়েছে যেটার জন্য আম্বেদকর সে মনুস্মৃতিকে পুড়িয়ে দেন, যেখানে খুব বাজে বাজে কথা লেখা আছে, সেগুলো এবার জানছি আমরা। কি লেখা আছে? এ শূদ্র, লো কাস্ট, যে শূদ্র মনুস্মৃতিতে লেখা হয়েছে, যে শূদ্র হয়, যে লো কাস্ট হয়, হু ট্রাইজ টু প্লেস হিমসেলফ অন দ্য সেম সিট উইথ আ ম্যান অফ হাই কাস্ট, যে উঁচু ব্রাহ্মণদের পজিশনে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, শ্যাল বি ব্র্যান্ড অন হিজ হিপ বি ব্যানিস, তাকে চাবুক মারা দরকার। অর দ্য কিং শ্যাল কজ হিজ বাটক টু বি গাস্ট, এবং এটা রাজার একটা কর্তব্য যে রাজা সেই শূদ্রকে চাবুক মারবে যদি কোনো শূদ্র নিজেকে ব্রাহ্মণদের পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করে। এটা প্রথম, এটা আপত্তিকর জিনিস লেখা ছিল। দ্বিতীয়, দ্য সার্ভিস অফ ব্রাহ্মণ অ্যালোন ইজ ডিক্লেয়ার্ড টু বি অ্যান এক্সিলেন্ট অকুপেশন ফর শূদ্র। ব্রাহ্মণদের সেবা করাটাই শূদ্রদের একমাত্র কাজ, এবং সেইটাই হলো একমাত্র কাজ শূদ্রদের করা উচিত। এইটা হলো 2 নম্বর কথা, মানে ফালতু কথা যাকে বলে। এ শূদ্র শুড নট অ্যামেস ওয়েলথ, একটা শূদ্রর কোনোদিনই উচিত নয় টাকা পয়সা অর্থ সংগ্রহ করা, ইভেন ইফ হি হ্যাজ দ্য অ্যাবিলিটি, যদি তার ক্ষমতা থাকেও তার কিন্তু কোনোভাবেই টাকা পয়সা অর্থ এগুলোকে জোগাড় করা উচিত নয়, বা সে নিজেকে সমৃদ্ধ করবে না। ফর শূদ্র হু হ্যাজ অ্যামেসড ওয়েল অ্যানোজ দ্য ব্রাহ্মণ, তার কারণ কোনো শূদ্র যদি নিজে টাকা পয়সা যদি সংগ্রহ করেও নেয়, সেই অর্থ বলে সে ব্রাহ্মণদের বিভিন্নভাবে বিরক্ত করতে শুরু করবে। এ উম্যান ইজ নট ফিট ফর ইন্ডিপেন্ডেন্স, এবং নারীদের বিরুদ্ধেও কিছু আপত্তিকর কথা লেখা ছিল। কি লেখা ছিল? এ উম্যান ইজ নট ফিট ফর ইন্ডিপেন্ডেন্স, মেয়েদের কোনোভাবেই স্বাধীনতা দেওয়া উচিত নয়। হার ফাদার গার্ডস হার ইন আর চাইল্ডহুড, একটা ফাদার তাকে গার্ডিং করবে তার চাইল্ডহুডে। হার হাজব্যান্ড গার্ডস ইন আর ইউথ, তার হাজব্যান্ড তাকে গার্ডিং করবে তার ইউথে। অ্যান্ড সন্স ইন ওল্ড এজ, এবং সন্স তাকে গার্ডিং করবে ওল্ড এজে। এইটা লেখা ছিল। মেন মাস্ট কিপ দ্য উম্যান ডিপেন্ডেন্ট ডে অ্যান্ড নাইট, পুরুষদের দায়িত্ব হলো যাতে মেয়েরা সবসময় নির্ভরশীল হয়ে থাকে তার ব্যবস্থা করে। এটা মনুস্মৃতিতে লেখা আছে। ডে অ্যান্ড নাইট মানে সারাদিন রাত্রি এইটাই চেষ্টা করা উচিত। অ্যান্ড কিপ আন্ডার দ্য ওন কন্ট্রোল, এবং সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত। দোজ হু আর অ্যাটাচ টু সেন্সরি অবজেক্ট, আদারওয়াইজ অনর্থ ঘটবে। এই সমস্ত লেখা ছিল মনুস্মৃতিতে। তো সেটার জন্য তিনি একেবারে পছন্দ করলেন, এবং যেহেতু এই কথাগুলো বেশ অবজেকশনেবল, সেটা দলিতদের জন্য এবং মেয়েদের জন্য, নারীদের জন্য, তো সেই জন্য তিনি কি করলেন, এই মনুস্মৃতিকে পাবলিক প্লেসে পুড়িয়ে দিলেন। আর সেইটা নিয়ে সমাজে প্রচণ্ড বিশৃঙ্খলা, দাঙ্গা ফাঙ্গা শুরু হয়ে গেল। এই সমস্ত ঘটেছিল। এরপরে একটা ছবি দেখতে পাবেন, মাছের ছবি আছে, যেখানে একদিকে কিছু লোক আছে, অন্যদিকে কিছু লোক আছে, মাঝে জলের মতো রয়েছে, মাছ তাজগুলো চলছে। এখানে দেখো স্যাকলিং ওয়াটার, এই চ্যাপ্টারটা এবার শুরু হবে। বলো এইটুকু বুঝতে পারলে কিনা? যদি বুঝতে পেরেছো বলবে গেট গাইস।